তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য খুব বেশি চিন্তিত যে কি পড়বো কি পড়বো না, আজকে আমি তোমাদের প্রথম ইউনিট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধির উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, যেগুলি তোমাদের আগামীতে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তোমরা অনেকেই হয়তো ভয় পাচ্ছ যে কিভাবে পড়বো, কতগুলো ক্যাটাগরি আছে। চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্যই, যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। প্রত্যেকটি অধ্যায় থেকে ধার্য করা আছে যে কয়টি প্রশ্ন থাকবে। প্রথম ইউনিট থেকে থাকবে তোমাদের 4টি প্রশ্ন। চ্যাপ্টারটি খুবই সহজ। যদি তোমরা আমার দেওয়া প্রশ্নগুলোকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাও, তাহলে তোমাদের কাছে যেই প্রশ্নই আসুক না কেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্নে যাওয়ার আগে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। এই চ্যাপ্টারে রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর দেওয়া সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা আছে। কিন্তু আমি অত আলোচনায় যাব না। আমি একটুখানি তোমাদের বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি হয় আজ থেকে 2500 বছর পূর্বে গ্রিক দেশে। সেই সময়ে বিভিন্ন সফিস্ট দার্শনিকরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করত। তখন কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের নাম রাষ্ট্রবিজ্ঞান ছিল না, ছিল রাজনীতি। সফিস্টদের পরে আসে সক্রেটিস বলে একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। তারপরে তার সুযোগ্য শিষ্য আসে প্লেটো। তারপরে আসেন অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানের জনক। তারপরে ধীরে ধীরে অ্যারিস্টটলের পরে আরো বিভিন্ন গ্রিক দার্শনিক আসে। গ্রিক দেশ থেকে চলে গিয়ে রাজনীতির আলোচনা শুরু হয় রোমান দেশে। তারপরে বিভিন্ন দেশে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা। তো এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন জানব। যেমন থাকবে রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনা, যেমন থাকবে অ্যারিস্টটল, প্লেটো, থাকবে হবস, লর্ড ব্রাইস, কার্ল মার্কস, এদের বিভিন্ন মতবাদ, এবং থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো বিগত 5-7-10 বছরে এসছে। সেই প্রশ্নগুলোকে শর্টিং করে তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে দেরি না করে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1 এর জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি পরিধির 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম প্রশ্নটি, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল কি? উত্তর হবে সামাজিক বিজ্ঞান। দ্বিতীয়, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এটা তোমরা সবাই জানো, অ্যারিস্টটল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? উত্তর অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, কে বলেছেন? উত্তর ব্রাইস, অর্থাৎ পুরোটা হচ্ছে লর্ড ব্রাইস। তারপর, রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক আলোচনার অন্তর্ভুক্ত কি? রাজনৈতিক প্রতিষ্ঠান। রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? প্লেটো। একটা হচ্ছে পলিটিক্স আর রিপাবলিক, এখানে হচ্ছে রিপাবলিক, আর একটা হচ্ছে এর আগে বলেছিলাম পলিটিক্স। এই দুটো গ্রন্থের নাম তোমরা মনে রাখবে, পরীক্ষায় প্রত্যেক বছর 1 বছর অন্তর অন্তর করে আসে। নেক্সট, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক কে? উত্তর বার্কার। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্তেস্কু। মনে রাখবে, এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, মন্তেস্কু, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য স্পিরিট অফ লস। এই দুটো প্রশ্ন মন্তেস্কুর থেকে মনে রাখবে। তারপর, দ্য 6 বুকস অফ কমনওয়েলথ গ্রন্থের রচয়িতাকে? জ্যাঁ বোদা। বোদার মতে রাষ্ট্র কিসের বৃহত্তর রূপ? পরিবার সংগঠন। মানব সমাজ ও রাষ্ট্র বিবর্তনে মার্কস কোন উপাদানের উপর গুরুত্ব দিয়েছিলেন? অর্থনৈতিক উপাদান। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত বিজ্ঞান, কে বলেছেন? উত্তর গার্নার। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে? উত্তর গার্নার। এই প্রশ্নটির উত্তর তোমরা জানো, কিন্তু এই প্রশ্নটা আসেও খুব। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? কৌটিল্য। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক? নিকোলো ম্যাকিয়াভেলি।
নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিকভাবে পৃথক করেন কে? নিকোলো ম্যাকিয়াভেলি। আচ্ছা, মনে রাখবে এই যে ম্যাকিয়াভেলি আর মন্তেস্কু এই দুজনের মধ্যে এই যারা দুটো বিজ্ঞানী আছে তাদের দুজনের মধ্যে প্রত্যেক বছর একজন করে আসে। হয় নিকোলো ম্যাকিয়াভেলির থেকে একটা প্রশ্ন আসবে, না হলে মন্তেস্কুর থেকে একটা প্রশ্ন আসবে। সিসেরোর বিখ্যাত গ্রন্থের নাম কি? ডি রিপাবলিকা। মধ্যযুগের দুইজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ কারা? সেন্ট অগাস্টাইন আর সেন্ট টমাস অ্যাকুইনাস। আচ্ছা, নবজাগরণের শিশু নিকোলো ম্যাকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানের নিউটন, ম্যাকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে কত সালে? 1701 সালে। কে করে? লিবনিজ বা লাইবনিজ। এটা মনে রাখবে, প্রশ্নটি আছে এর নিচে আছে। রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরে সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। উক্তিটি সত্য না মিথ্যা? উক্তিটি হচ্ছে সত্য। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব কোথায় রচিত? গ্রিসে। তোমরা জানো গ্রিস থেকে রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি আজ থেকে 2500 বছর পূর্বে। আমি আলোচনায় তোমাদের বলেছিলাম এই যে প্রশ্নটি বললাম যে রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কে প্রয়োগ করেন বা ব্যবহার করেন? উত্তর হচ্ছে লাইবনিজ, বা এখানে আমরা লিবনিজও বলতে পারি। ঠিক আছে। গ্রিক শব্দ পোলিস কথার অর্থ নগর রাষ্ট্র। মধ্যযুগে রাষ্ট্রচিন্তা মানে কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল? ধর্মীয় চিন্তা। পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? পোলিস থেকে। আচ্ছা, প্রাচীন গ্রিসের দুই বিখ্যাত দার্শনিক তোমরা সবাই জানো, প্লেটো এবং অ্যারিস্টটল। ঠিক আছে, আরো অনেক অপশন থাকবে, কিন্তু প্লেটো অ্যারিস্টটল তো হবেই, কারণ এরা রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক পর্বের একদম শুরুর দুজন রাষ্ট্রবিজ্ঞানী। এদের দুজন ছাড়া রাষ্ট্রবিজ্ঞান অচল বলা যেতে পারে। কার মতে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা? হ্যারল্ড ল্যাসওয়েল। প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1948 সালে। এই প্রশ্নটি কতবার এসছে, তবু আমি রেখেছি কেন? কারণ যদি রিপিটেশন হয় তাহলে এই প্রশ্নটি আসতেও পারে। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুই প্রবক্তা, মানে কারা কারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেননি? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতির মধ্যে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। একদল হচ্ছে বিজ্ঞান বলেছেন, আরেক দল হচ্ছে বিজ্ঞান বলার বিরোধী। বিরোধী হচ্ছে মেইটল্যান্ড আর হচ্ছে অগাস্ট কোত। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে একটি প্রধান যুক্তি যে পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণীবিভাগের মাধ্যমে রাষ্ট্র সম্পর্কে নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করা যায়। আরো অনেক যুক্তি আছে, তোমরা যতগুলো যুক্তি আছে তার থেকে এটাই গুরুত্বপূর্ণ, এইটাই আসে অন্যান্য অপশনের সঙ্গে। বেশ, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি। এক হচ্ছে উদারনীতিবাদ, দুই হচ্ছে মার্ক্সবাদ। কারণ উদারনীতিবাদে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয় আর মার্ক্সবাদে সমাজকে গুরুত্ব দেওয়া হয়, এর জন্য দুটো হচ্ছে পরস্পর বিরোধী। দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী, চার্লস মেরিয়াম, ডেভিড ট্রুমান। আরও আছে, যেরকম রবার্ট ডাল আছে। ঠিক আছে, রবার্ট ডাল আছে, অ্যালান বল আছে, এরা আছে। তো এখান থেকে দুজন আমি তুলে ধরেছি। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী দুই রাষ্ট্রবিজ্ঞানী, ব্রুনসলি আর হচ্ছে গিলক্রিস্ট। এর আগে দুজন ছিল বিজ্ঞান বলার বিরোধী। তাহলে চারজনের নাম মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কে বলেছেন? ব্রুনসলি। আচ্ছা, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলে? চার্লস মেরিয়াম। চার্লস মেরিয়ামকে বলে। আচ্ছা, তোমরা যদি এই প্রশ্নগুলো গুগলে বা চ্যাট জিপিটিতে সার্চ করো, অনেক প্রশ্নের উত্তর কিন্তু ভুল পাবে। যেমন ধরো, আমাকে একটি ছাত্র বলেছিল যে স্যার, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয়? এটা তো গুগলে আছে গ্রাহাম ওয়ালাস, কিন্তু নয়, এটার উত্তর হবে চার্লস মেরিয়াম। সুতরাং প্রশ্নকে কখনোই তোমরা গুগলে বা কোনো এআইকে দিয়ে সার্চ করবে না, ওখানে কিন্তু ভুল উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি আছে। বই দেখে, বই ঘেঁটে, স্যারেদের জিজ্ঞাসা করে তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে। ডেভিড স্টোনের মতে রাজনীতি কি? মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের রচয়িতা গ্রাহাম ওয়ালাস। আচ্ছা, এখানে বলে রাখি বেশ কয়েকটা গ্রন্থের নাম দেওয়া আছে, সবই ইম্পর্টেন্ট, একটা বাদে একটা করে আসে প্রত্যেক বছর। রিপিটেশনে আসে না, মানে এক্সচেঞ্জ করে আসে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অ্যালান বল, ডেভিড স্টোন। এরা অরাষ্ট্রকেন্দ্রিক মানে হচ্ছে একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, একটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক।
অরাষ্ট্রকেন্দ্রিক মানে যেখানে রাষ্ট্রবিজ্ঞানের যেই সংজ্ঞায় রাষ্ট্রকেই গুরুত্ব দেওয়া হয় না, রাষ্ট্র ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া হয়। আর রাষ্ট্রকেন্দ্রিক হচ্ছে যেখানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় শুধুমাত্র রাষ্ট্রকেই গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক হবে। আচ্ছা, তো এখানে অরাষ্ট্রকেন্দ্রিক বলতে অ্যালান বল বা ডেভিড স্টোন। এই যে রাষ্ট্রকেন্দ্রিক, একটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক, একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক। রাষ্ট্রকেন্দ্রিক গার্নার গেটেল, কারণ গার্নার বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে। কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? অ্যালান বল। রাজনীতি বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার সাহায্যে সকল গোষ্ঠী যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে তাকে রাজনীতি বলা হয়। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির রচয়িতাকে? ওয়াল্টার লিপম্যান। আচ্ছা, উদারনীতিবাদের দুই মুখ্য প্রবক্তা? জন লক, অ্যাডাম স্মিথ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটা 1848 সালে লেখা হয়, কে লেখে? কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস দুজনে মিলে লেখে। এই সনটিও মনে রাখবে, অনেক সময় এই সনটিও প্রশ্নে আসে। রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ বাস্তব আলোচনা সম্ভব বলে কারা মনে করেন? আচরণবাদীরা। রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও সরকার, কে বলেছেন? গিলক্রিস্ট বলেছেন। লাস্ট প্রশ্ন, দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটির রচনা কে? সিমন দ্য বোভেয়ার। তো এই হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার, এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে সবার প্রথম তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ। ভালো করে সবাই পড়াশোনা করো। ফার্স্ট সেমিস্টারের প্রথম ইউনিটের চ্যাপ্টারের প্রশ্নগুলোকে নিয়ে ভালোভাবে অধ্যায় করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা এখনো পর্যন্ত আমার পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন চ্যাপ্টার নিয়ে, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ভালো থেকো। হ্যাপি লার্নিং।